দিল্লিতে বসে যেভাবে ঢাকাকে নিয়ন্ত্রণ করছে হাসিনা। এবং সর্বশেষ জানাবো, খালেদা তারেক নির্বাচনে প্রার্থী হবেন, হাসিনা জয় যাবেন উচ্চ আদালতে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দিল্লিতে বসে যেভাবে ঢাকাকে নিয়ন্ত্রণ করছে হাসিনা। প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের ৭৯তম অধিবেশনে অংশ নেয় অধিবেশনটি কার্যত ইউনূসময় হয়ে উঠেছিল। তিনি বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। আন্তর্জাতিক মহল বাংলাদেশের বিধ্বস্ত অর্থনীতিকে সচল করতে ডক্টর ইউনূসের পাশে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর নানামুখী উদ্যোগ নিলেও প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে কর্মরত দিল্লির অনুগত কিছু আমলা কর্মকর্তা ও কিছু উপদেষ্টার অতি প্রগতিশীল চেতনায় কাজে সুফল পাওয়া যাচ্ছে না। দিল্লিতে বসে শেখ হাসিনা একের পর এক বিশৃঙ্খলার কার্ড ছুড়ছেন, আর প্রশাসনে বসে আমলারা সেখানে ঘি ঢালছেন। সচিবালয় থেকে শুরু করে মাঠ প্রশাসনে একই চিত্র। অবস্থা এমন হয়ে গেছে যে বাংলাদেশের প্রশাসন যন্ত্র পরিচালনায় গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন দিল্লির তাবেদার ও হাসিনার অনুগত কর্মকর্তারা। ছাত্রলীগের কোটায় চাকরি পাওয়া আমলা ও প্রশাসনের অন্যান্য সেক্টরে কর্মরত কর্মকর্তাদের দিয়ে ডক্টর ইউনূসের সংস্কার কার্যক্রমের সুফল মিলবে না। সফল হতে হলে অন্তর্বর্তী সরকারকে হাসিনা অনুগতদের বিতাড়িত করে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশিপন্থী কর্মকর্তাদের বসাতে হবে। প্রয়োজনে প্রশাসনের খোল নলচে পাল্টাতে হবে। ২০০১ সালে বিচারপতি লতিফুর রহমান বঙ্গভবনে প্রধান উপদেষ্টার শপথ নেয়ার পর ১৯ জন সচিবকে সরিয়ে নতুন মুখ এনেছিলেন। তিনি দৃঢ়তা দেখানোয় ২০০১ সালে গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়েছেন, কিন্তু এখনও প্রশাসনের পরতে পরতে রয়ে গেছে তার অনুগত আমলা, পুলিশ, সেনা কর্মকর্তারা, যাদের বেশিরভাগই দলীয় বিবেচনায় নিয়োগ ও প্রমোশন দেয়া হয়। দিল্লিতে বসে এখন শেখ হাসিনার কলকাঠি নাড়ছেন, আর প্রশাসনে কর্মরত সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, সিনিয়র সচিবরা কাজ করছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস অথচ প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লীগের অনুগত কর্মকর্তা। শুধু তাই নয়, অভিযোগ রয়েছে নতুন করে নিয়োগ করা উপদেষ্টা, বিশেষ উপদেষ্টাদের মধ্যেও রয়েছে হাসিনা ও ভারত অনুগত ব্যক্তি। তারা দল নিরপেক্ষ ব্যক্তির বদলে নিজেদের অনুসারীদের প্রমোশন দিচ্ছেন আর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে চুক্তিতে নিয়োগ দিচ্ছেন। দিল্লির চেতনাধারী অন্তর্বর্তী সরকারের গতিশীল প্রচেষ্টাকে টেনে ধরে রেখেছেন। ডলার অর্থনীতি, ব্যাংকিং সেক্টরে ডক্টর ইউনূসের গতি এনেছেন, অথচ অন্যান্য সেক্টর রয়ে গেছে সেই আগের মতোই। বিভিন্ন পদে পছন্দের ব্যক্তিদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া নিয়েই ইতোমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির বর্তমান চেয়ারম্যানের নাম গৌতম চন্দ্র মণ্ডল। তিনি বিগত ৭ বছর ছিলেন ওবায়দুল কাদেরের পিএস। ওবায়দুল কাদেরের সব কুকর্ম, লুটতরাজ, দুর্নীতি সবকিছু করেছেন এই গৌতমের হাত দিয়ে। ওবায়দুল কাদের পালালেও সেই গৌতম অন্তর্বর্তী সরকারের শাসনামলে এখন বিআরটি এর চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পালনে গৌতম কি ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের স্বার্থে কাজ করবেন, না ওবায়দুল কাদের তথা আওয়ামী লীগের হয়ে কাজ করবেন? $১,০০০ বিলিয়ন এই প্রশ্নের জবাব কি শুধু এই গৌতম নয়, সিনিয়র সচিব, সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব সহ বিভিন্ন বিভাগ, কমিশন, অধিদপ্তর, কর্পোরেশনে এখনও শেখ হাসিনার অনুসারী যাদের বেশিরভাগ ছাত্রলীগ কোটায় চাকরি পেয়েছে এবং পতিত আওয়ামী লীগের শাসনামলে প্রশাসনে নিজেদের মুজিবপ্রেমী হিসেবে চিহ্নিত করার প্রতিযোগিতা করেছেন, তাদের হাতেই এখনও প্রশাসনের নাটাই। পুলিশ প্রশাসনে একই অবস্থা। সরকারের ২ দফায় বেঁধে দেওয়ার সময়ে যারা কাজে যোগদান করেননি তাদের এখনও চাকরিচ্যুত করা হয়নি। পুলিশের যাদের বিরুদ্ধে গণহত্যা ও নানা অপরাধের অভিযোগ উঠেছে সেই বিতর্কিতদের গ্রেফতার করা হয়নি। শুধু তাই নয়, এদের অনেকে প্রশাসনের কর্মরতদের সহায়তায় ভারতে পালিয়ে যেতে সুযোগ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। উল্লেখ্য, গত ১.৫ মাসে ভারতে পালিয়ে যাওয়া এমন আওয়ামী লীগের নেতা, সাবেক মন্ত্রী, সাবেক এমপি, বিতর্কিত কর্মকর্তাদের মধ্যে প্রায় ৪০০ জনের ভিসা নবায়ন করা হয়েছে, এমন খবর ভারতীয় গণমাধ্যমে প্রকাশ হয়েছে। রাজনৈতিক দল হিসেবে পাতানো নির্বাচনের মাধ্যমে টানা কয়েক দফায় ক্ষমতায় গেলেও শেখ হাসিনা আওয়ামী লীগ দিয়ে দেশ পরিচালনা করেননি। তিনি আমলা, পুলিশ, র্যাব, অনুগত সেনাবাহিনীর কর্মকর্তাদের নিয়ে প্রশাসন পরিচালনা করেন। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও আমলাদের ওপর নির্ভরশীল ছিলেন। ফলে দুর্নীতি, লুটপাট করলেও আওয়ামী লীগের বেশিরভাগ কেন্দ্রীয় নেতা ছিলেন ছাগলের ৩ নম্বর বাচ্চার মতো। তারা মন্ত্রিত্ব করেছেন, কিন্তু মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানতেন না।
দলের পদে ছিলেন, তবে দলের কার্যক্রম সম্পর্কে কিছুই জানতেন না। অবশ্য নিন্দুকেরা বলে থাকেন, শেখ হাসিনা যেসব সিদ্ধান্ত গ্রহণ করতেন তা দিল্লি থেকে আসতো। শেখ হাসিনা শুধু কার্যকর করতেন। শেখ হাসিনা নির্বাচন কমিশনের পাশাপাশি সিনিয়র সচিব, ডিসি, ইউএনওদের প্রতিটি পাতানো নির্বাচনে ব্যবহার করেছেন। পুলিশ ও র্যাব দিয়ে বিরোধী দলকে দমন করে রেখেছেন। বিচারকদের দিয়ে বিরোধী দলের নেতাদের কারাগারে পাঠিয়েছেন, সাজা দিয়েছেন। সেনাবাহিনীর কিছু কর্মকর্তাকে বেসামরিক প্রশাসনে কাজে লাগিয়েছেন। প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন বাহিনীর অফিসারদের ব্যবহার করে ক্ষমতায় থাকার পুরস্কার হিসেবে ওই সব আমলা কর্মকর্তাদের নানাভাবে পুরস্কৃত করেছেন। সচিব পদে 65টি থাকলে ওই পদে নিয়োগ দেন 74 জন। 212টি অতিরিক্ত সচিব পদের বিপরীতে নিয়োগ দেন 415 জন। যুগ্ম সচিবের পদ 502টি, অথচ এই পদে কর্মকর্তার সংখ্যা 1167 জন। এই যে পদের চেয়ে অতিরিক্ত আমলা নিয়োগ দেওয়া হয়, কার্যত তাদের খুশি রেখে ক্ষমতা দীর্ঘায়িত করতে। শেখ হাসিনা পালালেও ওই কর্মকর্তারা এখনও প্রশাসনে বহাল তবিয়তে দায়িত্ব পালন করছেন। বেশিরভাগই গুরুত্বপূর্ণ পদের নীতি নির্ধারণের সিদ্ধান্ত নিচ্ছেন। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে প্রশাসনে যাদের পর্যায়ক্রমে পদোন্নতি বদলি পদের রদবদল করছেন, তাদের প্রায় সবাই ওই আওয়ামী লীগ ও দিল্লির অনুগত কর্মকর্তা। বর্তমানে উপদেষ্টা পদে এবং বিশেষ পদে যাদের নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের অনেকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা হয় আওয়ামী লীগের অনুগত ছিলেন, নয়তো অতীতে ভারতের এজেন্ট ছিলেন। ফলে বর্তমানে জনপ্রশাসনের গুরুত্বপূর্ণ পদে 2-4 জন দল নিরপেক্ষ কর্মকর্তা থাকলেও তারা কার্যত মেরুদণ্ডহীন। উপরের পদে বসে থাকা দিল্লি অনুগত উপদেষ্টা কর্মকর্তাদের আদেশ নির্দেশ পালন করা ছাড়া স্বাধীনভাবে নিরপেক্ষ এবং বিচার বুদ্ধি করে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তাদের নেই। প্রশাসনের কর্মতৎপরতায় দেখা যাচ্ছে পুরনো বোতলে নতুন মদ। প্রবাদের মতোই হাসিনার সাজানো প্রশাসনে ডক্টর ইউনূস বসেছেন। তিনি যাদের উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছেন, তাদের বেশিরভাগই হয় এনজিও নয়তো দিল্লি অনুগত হিসেবে পরিচিত। এছাড়া দেশের কিছু মিডিয়া এখনও দিল্লির তাবেদার হিসেবে পলাতক শেখ হাসিনার প্রতি অনুগত রয়ে গেছে। ওই গণমাধ্যমগুলো অন্তর্বর্তী সরকারের সাফল্যের চেয়ে পতিত হাসিনার সুবিধা হয় এমন খবর বেশি প্রচারে ব্যস্ত। অনেকেই বলছেন, প্রায় অর্ধশতদিনের অন্তর্বর্তী সরকারের অর্থনীতি, ব্যাংকিং সেক্টর, গার্মেন্টস সহ কিছু সাফল্য দেখালেও প্রশাসনে কার্যত গতি ফেরেনি। শুধু তাই নয়, কিছু উপদেষ্টার কথাবার্তা ও কর্মতৎপরতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রখ্যাত ইউটিউবার ডক্টর পিনাকি ভট্টাচার্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে সতর্ক করে দিয়ে বলেছেন, ডক্টর ইউনূসের সাফল্যে দেশ উপকৃত হবে, তার ব্যর্থতা দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে। তিনি ডক্টর ইউনূসকে সতর্ক করে দিয়ে আরও বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ভারত ও এখনও তৎপর। তারা ধীর স্থিরভাবে শেখ হাসিনাকে পুনর্বাসনে কাজ করছে। কাজেই অন্তর্বর্তী সরকারকে সতর্ক থেকে সিদ্ধান্ত গ্রহণ ও কাজ করতে হবে। মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের অংশগ্রহণ ছিল না, ফলে তিনি মুক্তিযুদ্ধের চেতনা তথা বিপ্লবের চেতনাকে ধারণ করতে পারেননি। মুক্তিযুদ্ধে অংশ না নেয় শেখ মুজিব বিপ্লবকে ধারণ করেননি। সে কারণে মুজিবকে করুণ পরিণতি ভোগ করতে হয়েছে। ডক্টর ইউনূস দ্বিতীয় স্বাধীনতার বিপ্লবের মহানায়ক নন। ফলে আপনাকে দ্বিতীয় বিপ্লবের মর্ম কথা বুঝতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে, না হলে আপনাকেও স্বৈরশাসকের পরিণতি ভোগ করতে হবে। তিনি বলেন, জিয়াকে হত্যার পর ঠান্ডা মাথায় এরশাদ ক্ষমতা দখল করেন। সে সময় বিচারপতি সাত্তারকে হটিয়ে এরশাদের ক্ষমতা দখল মানুষ ভালোভাবে নেয়নি, কিন্তু ভারতের বিএনপির প্রভাবশালী নেতা ডক্টর এম.এ. মতিনকে হাত করে নেন। ফলে বিএনপির দুর্বল হয়ে গেলে ঠান্ডা মাথায় ছক কষে এরশাদকে ক্ষমতায় বসানো হয়। 2009 সাল থেকে যে নির্বাচনগুলো হয়েছে, সবগুলো ভারতের ছক অনুযায়ী হয়েছে। 2018, 2014, 2024 সালের নির্বাচন দিল্লির ছক অনুযায়ী হয়েছে এবং তারাই নিজেদের অনুগত এক দলকে সরকারে, অন্য দলকে বিরোধী দলে বসিয়েছে। অতঃপর আপনার উপদেষ্টাদের অনেকেই দিল্লির তাবেদার এবং দেশের দিল্লির অনুগত গণমাধ্যমের অনুসারী। তারা 111-এর পট পরিবর্তনে দিল্লির পুতুল হিসেবে কাজ করেছেন। বর্তমান প্রশাসনে যা কিছু হচ্ছে, সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তার বেশিরভাগই ভালো লক্ষণ নয়, জনগণের পক্ষে নয়। উপদেষ্টা পরিষদে কার্যত কালো ছায়া পড়ে গেছে। দিল্লির অনুগতদের দিয়ে প্রশাসন চালিয়ে আপনি নিরাপদ থাকতে চান? আন্তর্জাতিক মহল যতই আপনার পাশে থাকুক, দিল্লির অনুগতদের প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে রেখে সফল হতে পারবেন না। প্রেসিডেন্ট পদে মোহাম্মদ শাহাবুদ্দিনকে রেখে আপনি নিরাপদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন করবেন? প্রেসিডেন্ট পদে থাকা ওই ব্যক্তি আপনার জন্য নিরাপদ নয়। তবে পিনাকি ভট্টাচার্য স্মরণ করিয়ে দেন যে 1996 সালের আন্দোলনের সময় মে মাসে ঢাকায় সৈন্য এনে বঙ্গভবন ঘেরাও করে রাষ্ট্র ক্ষমতা দখল করতে চেয়েছিল সে সময়কার সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালেম মোহাম্মদ নাসিম। নেতাকর্মীদের রেখে যেভাবে পালালেন, সেই বর্ণনা দিতে রবীন্দ্রনাথও ফেল করবে।
নেতাকর্মীদের অসহায় রেখে যেভাবে পালালেন তিনি, তার বর্ণনা দিতে রবীন্দ্রনাথও ফেল করবে। শেখ হাসিনাকে ইঙ্গিত দিয়ে এমন ফেসবুক পোস্ট করেন আব্দুল্লাহিল আমান আজমি। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে শেখ হাসিনাকে নিয়ে এমন মন্তব্য করে একটি পোস্ট শেয়ার করেন। তিনি আরও লিখেছেন, মুক্তির পর শুনলাম কে নাকি বলেছিল পালায় না। ব্যারিস্টার ফুয়াদের এক বক্তব্য ইউটিউবে দেখলাম। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।